আজকে তোমাদের ইতিহাস বিষয়ের ওপর একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কিছুদিনের মধ্যেই তো তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আরম্ভ হতে চলেছে, তাই তোমাদের সুবিধার্থে এই ভিডিও। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, আমি এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের উত্তর সহ সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি তোমাদের সুবিধার্থে। দেখো, 1 নম্বরে রয়েছে বেদ শব্দের অর্থ কী? জ্ঞান। আদিবৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? ঋগ্বেদ। সুর করে গানের মতন করে গাওয়া হয় কোন বেদ? সামবেদ। সপ্ত সিন্ধু কি? আদিবৈদিক যুগের মানুষের বসবাসকারী অঞ্চলকে বলা হতো সপ্ত সিন্ধু। পরবর্তী বৈদিক যুগে মাটির পাত্রের রং কি ছিল? ধূসর। বেদাঙ্গের সংখ্যা কয়টি? 6টি। চতুরাশ্রম প্রথা কি? পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ তথা পর্যায়ের নাম ছিল চতুরাশ্রম। এই 4টি ভাগ বা পর্যায় হল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, সন্ন্যাস এবং বানপ্রস্থ। ব্রহ্মচর্যাশ্রম এই পর্যায়ে ছাত্রদের তাদের গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করতে হতো। গৃহস্থ এই পর্যায়ের মধ্যে রয়েছে শিক্ষা লাভের শেষে বিয়ে করে জীবনযাপন করত। এবং বানপ্রস্থ হচ্ছে সংসার থেকে দূরে কোনো বনে কুটির তৈরি করে সেখানে ধর্মচর্চা করতে হতো। আর সন্ন্যাস অর্থাৎ সর্বশেষ পর্যায়ে রয়েছে সমস্ত কিছু ভুলে সে ঈশ্বর চিন্তায় ডুবে থেকে শেষ জীবন সে কাটাবে। তারপরে আসছে মেগালিথ কি? বড় পাথরের সমাধির নাম হলো মেগালিথ। 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়? সুদাস। বেদের অপর নাম শ্রুতি কেন? বৈদিক যুগে শিক্ষার ধারণা মিলে বৈদিক সাহিত্য থেকে। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। কোনো লিখিত উপাদান না থাকায় এবং নির্ভুল উচ্চারণের উপর জোর দেওয়ার কারণেই এই যুগে ছাত্রদের মনে রাখতে হতো মনে মনে, মানে যেগুলো শিক্ষক বলতেন সেগুলোই মনে রাখতে হতো। তাই বেদের অপর নাম শ্রুতি ছিল। বলি কি? বলছে প্রজারা স্বেচ্ছায় রাজাকে এক ধরনের কর দিতেন। এই করের নামই হচ্ছে বলি। প্রজারা নিরাপদে থাকার জন্যই এই করটাকে দিতেন। নিষ্ক কি? নিষ্ক হচ্ছে এক ধরনের মুদ্রা। রত্তিন কাদের বলা হতো? ঋগ বৈদিক যুগে শাসনের কাজে রাজাকে যারা সাহায্য করতেন তাদেরকে রত্তিন বলা হতো। পঞ্চ মহাব্রত কি? 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈন ধর্মে চতুর্জাম নীতি প্রবর্তন করেন। জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর। তিনি সেই চতুর্জামের 4টে নীতির সঙ্গে আরও একটি নীতি ঘোষণা করেন। তিনি বলেন জৈনদের ব্রহ্মচর্য নীতি ও মেনে চলা উচিত। চতুর্জামের 4টি নীতি এবং ব্রহ্মচর্য নীতি, এই 5টি নীতিকে একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত। দ্বাদশ অঙ্গ কি? জৈন ধর্মের মূল উপদেশগুলির 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। যেহেতু এটি সংখ্যায় 12টি রয়েছে, তাই এই অঙ্গগুলিকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। মহাজনপদ গড়ে উঠেছে কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। বর্ধমান মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন? লিচ্ছবি। মহাজনপদের সংখ্যা কয়টি? 16টি। মগধের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। গান্ধার মহাজনপদ এর রাজধানীর নাম কি ছিল? তক্ষশিলা। জৈন ধর্মের শেষ 2জন তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর। 22 বছর তপস্যা করে কেবলির নামে কে পরিচিত হন? বর্ধমান মহাবীর। ত্রিরত্ন কাকে বলে? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণকে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। একটি অরাজতান্ত্রিক মহাজনপদ কি? বজ্জী। ত্রিপিটক কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এই 3টি পিঠক হচ্ছে সূত্র পিঠক, বিনয় পিঠক এবং অভিধর্মী পিঠক। নন্দবংশের শেষ রাজাকে? নন্দবংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। ইন্ডিকা বইটির রচয়িতাকে? মেগাস্থিনিস। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। কে কখন সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন? উপগুপ্ত কলিঙ্গ যুদ্ধের পর। মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? রুদ্রদামন। কোন সময় থেকে গুপ্তাব্দ গণনা করা হয়? 319 থেকে 320। সকলোত্তর প্রথনাম কার উপাধি? হর্ষবর্ধন। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ছিল? হরিসেন। রবিকীর্তি কে ছিলেন? তার লেখা প্রশস্তিটির নাম লেখ। দ্বিতীয় পুলকেশীর সভাকবি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে, পুলকেশী হবে এটা। সেই দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। তার লেখা প্রশস্তিটির নাম হলো আইহোল প্রশস্তি। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। প্রথম নগরায়ণ বলতে কি বোঝো? প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল, যা প্রথম নগরায়ণ নামে পরিচিত। করশাপন কি? ষোড়শ মহাজনপদের আমলে বহু প্রচলিত এক ধরনের মুদ্রাকে করশাপন বলা হয়। দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? হরপ্পা সভ্যতার
মানে কি বলবো, 10,000 বছর পরেই, সরি এখানটা 10 হবে, ঠিক আছে, হরপ্পার সভ্যতা 10,000 বছর পর অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ উত্তর ভারতে যে নগর গড়ে ওঠে তা দ্বিতীয় নগরায়ন বলে পরিচিত। ষোড়শ মহাজনপদের আমলের প্রধান জীবিকা কি? কৃষিকাজ। তারপরে রয়েছে দক্ষিণাত্যের কালো মাটিতে কি চাষ বেশি হতো? তুলো চাষ। অগ্রহার ব্যবস্থা কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে এটা। গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলে অনেক সময় কেনা জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি সাধারণত করমুক্ত থাকত। ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদান ব্যবস্থার নাম অগ্রহার ব্যবস্থা। গাঁথা সপ্তশতী কি? এটিকে সংকলন করেন, ঠিক আছে, এটা একই প্রশ্ন। গাঁথা সপ্তশতী হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা, এটি 700টি গাঁথা রয়েছে বা 700টি গাঁথা বা কবিতা সংকলন। এটি সাতবাহন রাজা হাল এটিকে সংকলন করেন। স্ত্রীধন কাকে বলে? গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন, এই সম্পদের ওপরে শুধুমাত্র ওই মেয়েটিরই অধিকার থাকত। বিষয়বস্তুর ওপর সে বিশেষ অধিকারকে বলা হতো স্ত্রীধন। ইন্তু কি? সোয়ানজাং তার লেখায় ভারতবর্ষকে ইন্তু বলে উল্লেখ করেছেন। তা ধারণায় ইন্তুয়ের বাস করা লোকেরা নিজেদের দেশকে নানান নামে ডাকে। তিনি বলতেন ইন্তু 5টি ভাগে, এতে 80টি রাজ্য রয়েছে। মানে ইন্তুর 5টি ভাগ আছে এবং তার মধ্যে 80টি রাজ্য রয়েছে। গোলমরিচের ফলন কোথায় বিখ্যাত? কেরালায় বিখ্যাত। ওয়ার কথাটির অর্থ কি? শহর। রুদ্রদামন কোন শিলালেখেতে সুদর্শন হ্রদের সংস্কার বর্ণনা করেন? জুনাগড়। উপগুপ্ত এবং এটা হচ্ছে গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলে প্রধান ফসল কি ছিল? ধান। দিনার ও রূপক কি? গুপ্ত রাজাদের আমলে সোনার মুদ্রার নাম ছিল দিনার আর সুবর্ণ বা রূপোর মুদ্রার নাম ছিল রূপক। সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত? কাথিয়াওয়াড়ে। এই ভিডিওটিতে আমি মোট 50টি প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম। তোমরা যদি এই 50টি প্রশ্ন ভালো করে করো এবং পরবর্তী ভিডিওতে যে 50টি ভিডিও নিয়ে আসবো মোট 100টি প্রশ্নের উত্তর সহ তোমাদের আলোচনা করব। তোমরা যদি এগুলো ভালো করে যাও তাহলে আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আর এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না আশা রাখা যায়। তো তোমরা যদি এগুলো সমস্ত কিছুই করো তাহলে তোমাদেরই উপকার হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখবে